আজকে আমরা যে গাণিতিক সমস্যার সমাধানটি করব, আমরা চেষ্টা করব ভিন্ন ভিন্ন কয়েকটি পদ্ধতিতে গাণিতিক সমস্যাটার সমাধান করতে। আর আমরা যতগুলো পদ্ধতি এখানে ব্যবহার করব, এই পদ্ধতিগুলো থেকে যে পদ্ধতিটা আমাদের কাছে সহজ মনে হবে সেই পদ্ধতিটা আমরা অনুসরণ করব বা ওই পদ্ধতিটা ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে আমরা দেখে নিচ্ছি আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি আর কি কি পদ্ধতি দিয়ে এই সমস্যাটা সমাধান করা যেতে পারে, আমরা তাও একে একে করার চেষ্টা করব। আমরা তাহলে দেখি আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি। এখানে দেওয়া আছে cot a সমান b বাই a হলে a আমাদের যেটার মান নির্ণয় করতে হবে সেটা হচ্ছে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় কর। অর্থাৎ cot সমান b বাই a এই মানটি দেওয়া আছে আর এই মানটির বা এর মানটি নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা কি কি ভাবে আমরা আজকে যে এই গাণিতিক সমস্যার সমাধানটাই করতে পারি, কি কি পদ্ধতিতে বা কি কি ভাবে আমরা ভিন্ন ভিন্ন বেশ কয়েকটি পদ্ধতিতে এই গাণিতিক সমস্যার সমাধানটা করতে পারি। তাহলে আমরা একে একে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে গাণিতিক সমস্যার সমাধানটি করার চেষ্টা করি। প্রথমে আমরা শুরু করি হচ্ছে, এটা আমরা নাম দিলাম প্রথম পদ্ধতি, পদ্ধতি নাম্বার 1। আমরা এখন তাহলে সমাধান শুরু করি। সমাধান এখানে দেওয়া আছে cot a সমান b বাই a। তাহলে আমরা এটা লিখে নিচ্ছি এখানে cot a সমান b বাই a। আমরা জানি cot অনুপাত হচ্ছে ভূমি ভাগ লম্ব। cot অনুপাত কি? ভূমি ভাগ লম্ব। অর্থাৎ একটি যদি আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এটা হচ্ছে a b c একটি সমকোণী ত্রিভুজ, তাহলে ভূমি যদি b হয় লম্ব হবে a, ভূমি যদি b হয় লম্ব হবে a। সেক্ষেত্রে অতিভুজটা কি হবে? আমরা অতিভুজটা নির্ণয় করব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। আমরা কি করব? অতিভুজ নির্ণয় করব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। আর অতিভুজটা কেন দরকার? এই জন্যই দরকার, এখানে সাইন এ আছে, আমরা জানি সাইন এ সমান কি? লম্ব বাই অতিভুজ। আর এখানে কস এ আছে, কস এ সমান কি? ভূমি বাই অতিভুজ। যেহেতু উভয় অনুপাতের ক্ষেত্রে আমাদের অতিভুজের মানটা জানা দরকার, এর জন্য আমরা এখানে কি করব? অতিভুজের মানটি নির্ণয় করব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আর এখানে কি দেওয়া আছে? বি বাই এ, ভূমি হচ্ছে বি আর লম্ব হচ্ছে এ। সুতরাং এখানে আমরা লিখতে পারি হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অতএব এসি সমান রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা অতিভুজটা পেয়ে গেলাম। অতিভুজ হচ্ছে কি? রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা এখন লিখে নিচ্ছি আমরা যেটার মান নির্ণয় করব। আমরা মান নির্ণয় করব কার? a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a। তাহলে আমরা এখন লিখে নিচ্ছি a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই হচ্ছে a sin a প্লাস b cos a। এখন কথা হচ্ছে সাইন সমান কি? সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। সুতরাং এখানে তো এ তো ছিল এ ইনটু সাইন এ, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কি? লম্ব হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখানে এ রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার।
আচ্ছা, এটা আমরা একটু ভালো করে লিখি। রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর লম্ব হচ্ছে এ মাইনাস বি আর কস এ, এটা সমান কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি কি? ভূমি হচ্ছে বি আর অতিভুজ হচ্ছে এ স্কোয়ার প্লাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সাইনের মান বসাইলাম আর কসের মানও বসাইলাম। আর এখন কি করবো? এখন হরের ক্ষেত্রে ঠিক একই কাজই করবো। সাইনে তাহলে হচ্ছে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে বি ইন্টু আর কস এ, তাহলে এটা হচ্ছে বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা কি করলাম? লব এবং হর উভয় ক্ষেত্রে সাইন এবং কসের মান স্থাপন করলাম। এরপর হচ্ছে তেমন কিছুই না, জাস্ট গাণিতিক ক্যালকুলেশনটা আমরা করে যাব। যেমন এ আর এ গুণ হবে, এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার, আর এখানে হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার, এখানে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা তো আমাদের লবের কাজ হয়ে গেল। এখন হরেও একই, জাস্ট লব আর হরের মধ্যে পার্থক্য খুব একটা বেশি নাই। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, মূলত কাজগুলো একই রকম। তাহলে এখানে এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা লব এবং হরের কাজটা করে ফেললাম। এরপর আমরা কি করব? ভগ্নাংশের লবে করব ভগ্নাংশের বিয়োগ আর হরে হলো ভগ্নাংশের যোগ। আর আমরা তো জানি ভগ্নাংশের যোগ বা বিয়োগ কি করতে হয়, আগে হরগুলো লসাগু করতে হয়। এখানে হরের লসাগু হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা খেয়াল করে দেখি এ স্কোয়ার ডিভাইডেড বাই কি আছে? রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, অর্থাৎ এখানে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেন হলো? এই জন্য হলো যে এখানে এই প্রথম ভগ্নাংশের হর আর লসাগু একই, যেহেতু হর এবং লসাগু যখন মিলে যায় অর্থাৎ তখন ভাগফল হবে 1, অর্থাৎ এখানে এ স্কোয়ার হবে, এই মাইনাস দিলাম আর অনুভাবে বি স্কোয়ার হলো। ঠিক আমাদের এই দ্বিতীয় অংশ, অর্থাৎ এই যে আমাদের যে মূল যে মান নির্ণয় করতেছি তার হরের ক্ষেত্রেও ঠিক একই কাজই হবে, খালি জাস্ট চিহ্নটা হবে একটু ডিফারেন্ট, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর এটা হচ্ছে ভাগ, আর ভাগ হলে কি হয়? গুণ করে বিপরীত করতে হয়, অর্থাৎ বিপরীত ভগ্নাংশ করতে হবে। সেটা এখন আমরা করব। এই যে গুণ দিলাম, দিয়ে এটা বিপরীত করে দিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা খেয়াল করি এই যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি এটা ভাগ হবে, ভাগ হলে এটা 1 হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের মান নির্ণয় হয়ে গেল। আমরা কার মান নির্ণয় করলাম? আমরা মান নির্ণয় করলাম এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কস এর মান আমরা নির্ণয় করে ফেললাম। এই ছিল আজকের গাণিতিক সমস্যার সমাধানের প্রথম পদ্ধতি। এরপর আমরা কি করব? এরপর আমরা দ্বিতীয় পদ্ধতিটা ব্যবহার করব। তাহলে প্রথম পদ্ধতি ছিল এটা, এটা তো হয়ে গেল। তাহলে আমরা এটা প্রথম পদ্ধতির কাজ শেষ, এখন আমরা শুরু করতেছি দ্বিতীয় পদ্ধতি। এখানে আমরা লিখলাম দ্বিতীয় পদ্ধতি। এখানে কি আছে? এখানে আছে হচ্ছে cot a সমান সমান b বাই a। আমরা জানি cot সমান সমান লেখা যায় cos a ডিভাইডেড বাই sin a। এটা কিন্তু cos a সমান সমান লেখা যায় cos a ডিভাইডেড বাই sin a, আর এখানে হচ্ছে b বাই a। তাহলে অতএব cos a সমান
কি হবে, সাইনে তো এখানে ভাগ, তাহলে এটা সাইড সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে গুণ, সেই ক্ষেত্রে হচ্ছে cos a ইকুয়াল b বাই a ইন্টু সাইন a। তাহলে আমরা এখান থেকে cos a এর মানটা নির্ণয় করলাম। এখন আমরা যেটা করব, এই a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a আমরা মান নির্ণয় করব। আচ্ছা, তাই এটা আমরা লিখে নিলাম। আর এখন যেটা করা হবে, এই যে cos এর সমান কি নির্ণয় করলাম আমরা, cos a ইকুয়াল হচ্ছে b বাই a ইনটু sin a। আমরা cos a এর স্থলে এই মানটা স্থাপন করব। এখন a sin a মাইনাস b, আর cos এর স্থলে আমরা কি লিখি, b বাই a sin a লিখলাম। আর হয়ে গেল। এখন হচ্ছে a sin a প্লাস এই যে b cos a আছে, তাহলে b ইনটু cos এর স্থলে b বাই a sin a আমরা এখানে স্থাপন করলাম। এখন আমরা কি করতে পারি, আমরা যদি এখন একটু খেয়াল করি, তাহলে আমরা দেখব লবেও উভয় ক্ষেত্রে সাইনে আছে, হরেও উভয় ক্ষেত্রে সাইনে আছে। তাহলে আমরা অনায়াসে সাইনে কমন নিতে পারি, অনায়াসে সাইনে নিতে পারি কমন। আচ্ছা, কমন আমরা একটু অন্যভাবে নিব। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের কমন গুলো নিতে গেলে এই যে সাইন এর পরে যদি কোনো কিছু থাকে, তাহলে ওটাকে আমরা কোণ মনে করতে পারি। এই জন্য আমরা সাইন এটাকে লিখি বা ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে লিখব ব্র্যাকেটের এই পাশ, এইভাবে লিখব। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকতেছে হলো a মাইনাস এখানে b b b স্কয়ার বাই a। আচ্ছা, তাহলে আমরা একটু আগায় লিখি, যদি এতটুকু জায়গা লাগলো না, তাহলে এখানে আমরা লিখলাম sin a। অনুরূপভাবে এখানে হরও একই জিনিস হবে, a প্লাস b স্কয়ার বাই a, এখানে sin a। আর একটা বিষয় আমরা খেয়াল করি, এখানেও sin a এখানেও sin a, তাহলে লব এবং হর উভয় ক্ষেত্রে sin a, তাহলে ভাগ হয়ে হচ্ছে 1, তাহলে আর sin a এখানে থাকলো না। এরপর যেটা আমরা করব, ভগ্নাংশের বিয়োগ লবের ক্ষেত্রে, এটা হচ্ছে a, তাহলে এখানে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর এই ক্ষেত্রে এখানেও আমাদের লসাগু a হচ্ছে, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, তাহলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a গুণ, আমরা জানি এটা যদি ভাগ, তাহলে গুণ করলে কি হবে, এই যে হরে যে ভগ্নাংশটা আছে এটা বিপরীত হবে। তাহলে বিপরীত হলে কি হয়, a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার হয়। তাহলে a কে a দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, আর এখানে থাকতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের কিন্তু মান নির্ণয় হয়ে গেল, মানটা চলে আসলো কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তা এই ছিল আজকে আমাদের দ্বিতীয় পদ্ধতি। এখন দ্বিতীয় পদ্ধতিতে আরেকটি কাজ করা যেতে পারে। এখানে যেমন আমরা cos এটা নির্ণয় করছি, এখানে কি নির্ণয় করছি, cos a। এখানে চাইলে আমরা sin এটাও নির্ণয় করতে পারি। কি হবে, যেমন এই যে cot আছে, cot মানে হলো cos a বাই sin a। এটা যদি আমরা বিপরীত করি, তাহলে হচ্ছে কি sin a বাই cos a। সেক্ষেত্রে এখানে আমরা sin এর মানটা বের করব, করে sin এর স্থলে sin এর মানটা স্থাপন করব। ঠিক একই রকম ভাবেই হুবহু এরকম ভাবে কিন্তু মানটা নির্ণয় করা যাবে। এখানে আমরা cos a করছি, চাইলে আমরা sin এর মানটা নির্ণয় করো, ঠিক একই ভাবে এই মানটি আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই ছিল আজকে আমাদের দ্বিতীয় পদ্ধতি। এখন আমরা শুরু করি তৃতীয় পদ্ধতি। এখন করবো আমরা তৃতীয় পদ্ধতি। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের
তৃতীয় পদ্ধতি। এখানে দেওয়া আছে কি cot a সমান b বাই a, এটা দেওয়া আছে। এখন এই মানটাই তো ব্যবহার করব। এখন আমরা তাহলে লিখে নিচ্ছি যে আর মানটা নির্ণয় করব সেটা আমরা এখন লিখে নেই a sin a minus b cos a divided by a sin a plus b cos a। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, মান দেওয়া আছে কিন্তু cot এর, মান দেওয়া আছে cot এর, আর cot সমান সমান কি হয় cos a বাই sin a। cot a সমান সমান লেখা যায় cos a বাই sin a, এটা লেখা যায়, এটা আমরা কিন্তু জানি। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে sin a আছে, cos a আছে লবের ক্ষেত্রে, আর হরেও কিন্তু sin a আছে এবং cos a আছে। এখন এই যে cos a আছে, এই cos a কে যদি আমরা sin a দিয়ে ভাগ করি তাহলে কিন্তু cot a আসবে। এখন আমরা যদি সমতুল ভগ্নাংশের ধারণা ব্যবহার করি, অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা বা রাশি দ্বারা গুণ অথবা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, অবশ্যই শূন্য বাদে। শূন্য দিয়ে গুণ অথবা ভাগ করা যাবে না, শূন্য বাদে অন্য যে কোনো সংখ্যা বা রাশি দ্বারা। এখন কথা হচ্ছে আমরা লব এবং হরকে কি করব, সাইন এ দিয়ে ভাগ করব। কি দিয়ে ভাগ করব, সাইন এ। তাহলে আমাদের কি সুবিধা হবে, সাইন এ দিয়ে ভাগ করলে এই যে সাইন এটা 1 হয়ে যাবে, আর এই cos এটা হয়ে যাবে cot। এখানেও ঠিক তাই, সাইন এটা 1 হয়ে যাচ্ছে, cos এটা হয়ে যাচ্ছে cot। তাহলে লব আর হরকে আমরা কি করব, সাইন এ দিয়ে ভাগ করব। তাহলে সাইন এ দিয়ে লব এবং হরকে ভাগ করতেছি। তাহলে a বাই a sin a মাইনাস b cos a, আর এখানে আমরা হরকেও sin a দিয়ে ভাগ করতেছি, তাহলে লব এবং হরকে sin a দিয়ে ভাগ করলাম। এখন আমরা চাইলে এটাকে অনায়াসে এইভাবে লিখতে পারি a sin a ডিভাইডেড বাই sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই sin a। আমরা জানি এইভাবে যে কোনো ভগ্নাংশ কে লেখা যেতে পারে। যেমন আমরা দেখি x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 4, তাহলে আমরা চাইলে লিখতে পারি x বাই 4 প্লাস ওয়াই বাই 4। এটা কিন্তু অনায়াসে লেখা যেতে পারে। কেন, আমরা যদি এই লসাগু করি, এই লসাগু করে বা ভগ্নাংশের যোগ করলে কিন্তু এই ফর্মেটটা চলে আসে। যদি এটা থেকে এই ফর্মেটটা আনা যায় তাহলে এখান থেকে এটা কেন নয়, আমরা ঠিক এই কাজটা এখানে করলাম। আর হরের মতো ঠিক একই কাজই করবো, a sin a ডিভাইডেড বাই sin a প্লাস b cos a ডিভাইডেড বাই sin a। এখন যেটা আমাদের করতে হবে, sin a ভাগ sin a, তাহলে 1 হয়ে যাচ্ছে, এখানে থাকবে a, আর cos a বাই sin a, তাহলে এটা হয়ে যাচ্ছে cot a। তাহলে এখানে মাইনাস b cot a। আমরা আবার হরে খেয়াল করি, sin a ভাগ sin a, তাহলে 1 হয়ে যাচ্ছে, এখানে থাকলো a প্লাস cos a ভাগ sin a, তাহলে এটা হয়ে যাচ্ছে cot a, তাহলে b ইনটু cot a। এখন যে কাজটা আমরা করব, এই যে cot এর মানটা কি b বাই a, আমরা এখানে cot এর মানটা স্থাপন করি b বাই a। তাহলে a মাইনাস b ইন্টু b বাই a, আমরা cot এর মানটা বসাইলাম, আর a প্লাস b ইন্টু b বাই a। এখন আমরা যেটা করব, ভগ্নাংশের যোগটা, এখানে লবের ক্ষেত্রে ভগ্নাংশের বিয়োগ আর হরের ক্ষেত্রে ভগ্নাংশের যোগ করতে পারি। তাহলে যে লসাগু হবে a, এখানে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানেও হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, এরপর
যেটা সাধারণ কাজ, ভাগের ক্ষেত্রে যেটা করতে হয়, গুণ করে এই হরে যে ভগ্নাংশটা থাকবে ওটাকে বিপরীত করতে হবে। তাহলে হচ্ছে a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন একে a দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের থাকতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের কিন্তু মানটা নির্ণয় হয়ে গেল। এই হচ্ছে আমাদের তৃতীয় পদ্ধতি। এখানে আমরা কি করলাম, এখানে আমরা করলাম লব এবং হরকে সাইন এ দিয়ে ভাগ করলাম, আর সাইন এ দিয়ে ভাগ করার পর এইখানে কটে আসলে কটের স্থলে কটের মানটা আমরা স্থাপন করলাম। এটা ছিল আমাদের কি তৃতীয় পদ্ধতি। এরপর আমরা আরেকটি পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব, অর্থাৎ চতুর্থ পদ্ধতি। আচ্ছা, এখন হচ্ছে এটা আজকে আমাদের চতুর্থ পদ্ধতি। চতুর্থ পদ্ধতিতে আমরা যে কাজটা করব, এখানে কি cot a সমান সমান b বাই a দেওয়া আছে, cot a সমান সমান কি দেওয়া আছে b বাই a। এখন cot a স্থলে কি লিখতে পারি cos a বাই sin a। এখন আমরা এখানে লিখব cot এর স্থলে cos a বাই sin a ইকুয়াল হচ্ছে b বাই a। এখন আমরা খেয়াল করে দেখি, এখানে প্রথমে মানে যে রাশিটির আমরা মান নির্ণয় করব, এখানে দেওয়া আছে sin a, এখানে দেওয়া আছে cos a। তাহলে এটাকে আমরা ব্যস্ত অনুপাত করি। তাহলে ব্যস্ত অনুপাত করলে হচ্ছে sin a বাই cos a ইকুয়াল হচ্ছে a বাই b। এটা আমরা কি করলাম, ব্যস্ত অনুপাত করলাম। আচ্ছা, আরেকটি বিষয় খেয়াল করি, এখানে sin এর সাথে a আছে আর cos এর সাথে আছে b গুণ আকারে। খেয়াল করি a sin a b cos a। এখন আমরা যেটা করব a বাই b দিয়ে উভয় পক্ষকে গুণ করব। কি দ্বারা গুণ করব, a বাই b দিয়ে, অর্থাৎ a বাই b গুণন sin a বাই cos a ইকুয়াল a বাই b গুণন a বাই b। উভয় পক্ষকে a বাই b দিয়ে গুণ করলাম। সেক্ষেত্রে আমরা পাচ্ছি a sin a ডিভাইডেড বাই b cos a ইকুয়াল হচ্ছে a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। আমরা এটা পেলাম। এই অবস্থায় আমরা কি করলাম, প্রথমে cot a কে cos a বাই sin a দিয়ে বিশ্লেষণ করলাম, তারপরে এটাকে ব্যস্তকরণ করলাম অর্থাৎ বিপরীতকরণ। তাতে কি হলো, sin a বাই cos a হলো সমান a বাই b হলো। তারপরে আবার উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ করলাম। এই ক্ষেত্রে কি পেলাম, এক্ষেত্রে পেলাম হচ্ছে a sin a ডিভাইডেড বাই b cos a ইকুয়াল a স্কয়ার বাই b স্কয়ার। এরপর আমরা কি করব, আমরা খেয়াল করে দেখি এখানে a sin a মাইনাস b cos a আছে আর a sin a প্লাস b cos a আছে। অর্থাৎ আমরা যদি বিয়োজন যোজন করি, কি করি, বিয়োজন যোজন এই গাণিতিক প্রক্রিয়াটি ব্যবহার করি, সেক্ষেত্রে খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত মান নির্ণয় হয়ে যাবে। আর বিয়োজন যোজন কি, বিয়োজন যোজন হচ্ছে যদি এই আকারে কোনো সমীকরণ থাকে, অর্থাৎ সমানুপাত আকারে বা অনুপাত আকারে বা সমানুপাত আকারে থাকে, সেই ক্ষেত্রে বিয়োজন যোজন গাণিতিক প্রক্রিয়াটি ব্যবহার করা যায়। আর সেটি হচ্ছে কি, সেটা হচ্ছে লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর ইকুয়াল লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর। এই গাণিতিক প্রক্রিয়াটি আমরা এখানে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এখানে কি হবে দেখি, লব বিয়োগ হর, তাহলে a sin a মাইনাস b cos a, আর লব যোগ হর a sin a প্লাস b cos a ইকুয়াল কি হবে, হবে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে আমরা কি করলাম, বিয়োজন যোজনের ধারণা প্রয়োগ করলাম, আমাদের কিন্তু মান নির্ণয় হয়ে গেল, আমরা মান নির্ণয় করে ফেললাম। তাহলে এই ছিল আজকে আমাদের
চতুর্থ পদ্ধতি। এখন কথা হচ্ছে এই যে আমরা চারটি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে একই গাণিতিক সমস্যার সমাধানটা করলাম, এটা কেন করলাম? এটা এই জন্য করলাম যে এই চারটি পদ্ধতির মধ্যে থেকে যে পদ্ধতিটি আমাদের বেশি সহজ মনে হবে সেই পদ্ধতিটি আমরা অনুসরণ করব। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।